প্রথম মূল ভাষা হচ্ছে ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় হচ্ছে ভাষাগোষ্ঠী। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, এটা মনে রাখতে হবে। ঈশাভা প্রাকৃত, ঈশাভা হচ্ছে প্রাকৃত ও ঈশাভা তার হচ্ছে প্রাকৃত মাকে, ঈশাভা প্রাকৃত মাকে মাগো বলে ডাকতো। ঈশাভা তার প্রাকৃত মাকে, ঈশাভা তার প্রাকৃত মাকে মাগো বলে ডাকতো। এখন তো ঈশাভা হচ্ছে ইন্দো ইউরোপীয় যে ভাষা, ইন্দো ইউরোপীয় দুটি শাখা, একটা হচ্ছে কেন্তম ভাষা, একটা সন্তম ভাষা, শতম কেন্তম। এগুলো হচ্ছে ইউরোপের ভাষা, এটা হচ্ছে শতম। ঈশাভা ভাতে হচ্ছে ভারতীয় আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা তিনটে রূপ আছে। এর যে মধ্য ভারতীয় ভাষা সেটাকে ভাতে হচ্ছে কি প্রাকৃত শব্দ। এটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা দেখতো। ভারতীয়দের ভাষা হচ্ছে প্রাকৃত, আর যারা আর্য ভাষায় কথা বলতো তাদের হচ্ছে সংস্কৃত। অর্থাৎ সংস্কৃত ভাষা হচ্ছে লিখিত ভাষা, প্রাকৃত হচ্ছে মুখের ভাষা। এই প্রাকৃত ভাষাকে মাগো বলে রাখতো। মাতে মাগধী এবং হচ্ছে গৌড়ীয়, মাগধী ভাষা এবং হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। এটা হচ্ছে প্রাকৃত দুটো হচ্ছে মাগধী এবং হচ্ছে গৌড়ীয়। এগুলো যখন বিকৃত হয়ে যায়, মাগধী অপভ্রংশ এবং গৌড়ীয় অপভ্রংশ হয়। শহীদুল্লাহর মতে গৌড়ীয় অপভ্রংশ থেকে হচ্ছে বাংলা ভাষা এসেছে। কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলতে গেছে যে মাগধীর মাধ্যমে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলতেছে মাগধীর মাধ্যমে এসেছে। স্যার জর্জ গ্যারসন বলতেছে মাগধীর মাধ্যমে এসেছে। এবং সুকুমার সেন বলতেছে কি যে সংস্কৃত কথ্য থেকে হচ্ছে সংস্কৃত যে কথ্য, এই যে সংস্কৃত যে কথ্য থেকে হচ্ছে প্রাকৃত কথ্য থেকে, যে এই প্রাকৃতের কথ্য থেকে আসছে। যাক, এই অপভ্রংশ থেকে আসছে হচ্ছে বঙ্গকামরূপী, অর্থাৎ মাগো বলে বঙ্গকামরূপী থেকে জন্ম হয়েছে হচ্ছে বাংলা ভাষার। অর্থাৎ ঈশাভা প্রাকৃত মাকে মাগো বলে ডাকতো। বাংলা ভাষা হচ্ছে বাংলা ভাষা হয়েছে ঈশাভা প্রাকৃত বাংলা ভাষা। অসমীয়া ভাষা এবং উড়িষ্যা, এগুলো হচ্ছে তার বোন সমস্যা। এখন কথা হচ্ছে আর্যদের আগমনে যারা ছিল তারা হচ্ছে অনার্য, আর্যদের আগমনে যারা হচ্ছে অনার্য, এরাই হচ্ছে ভারতের আদিম উপভাষী। আর্যরা তখন আসার পর অনার্যদের বিদায় করে দেয়। বিদায় দেওয়ার পর আর্যরা হচ্ছে বৈদিক ভাষা কথা বলতো। বৈদিক ভাষা কথা আর্য এবং হচ্ছে বেদেরা এই ভাষায় কথা বলতো। এবার এই ভাষাকে পাণিনি সংস্কার করে সংস্কৃত ভাষায় রূপান্তর করে। এই সংস্কৃত ভাষার লিখিত রূপ হচ্ছে প্রাকৃত ভাষা। এই সংস্কৃত ভাষা হচ্ছে লিখিত, আর কথ্য ভাষা হচ্ছে প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষাকে এই প্রাকৃত ভাষাকে দুইভাবে ভাগ করা যায়। মাগধী এবং হচ্ছে গৌড়ীয় এবং মাগধী। এটা যখন বিকৃত হয়ে অপভ্রংশ হয়, মাগধী অপভ্রংশ এবং হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ। এই গৌড়ীয় অপভ্রংশ থেকে হচ্ছে শহীদুল্লাহর মতে হচ্ছে গৌড়ীয় অপভ্রংশতে বাংলা ভাষার জন্ম, আর মাগধী অপভ্রংশ থেকে হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং স্যার গ্যারসনের মতে এখান থেকে আসে বঙ্গকামরূপী থেকে বাংলা। আর ভারতীয় যে চিত্রলিপি আছে, ভারতীয় চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উৎস হচ্ছে খড়গোষ্ঠী এবং হচ্ছে ব্রাহ্মলিপি থেকে বাংলা হচ্ছে। এই খড়গোষ্ঠী হচ্ছে ডান সাইড দিয়ে এরকম, এই সাইড দিয়ে লিখতে যেতে হয়, ডান সাইড থেকে বামে যেতে হয়। পৃথিবীর আদি ভাষার নাম কি? দেখো, আদি ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। পৃথিবীর আদি ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। ইন্দো ইউরোপীয় শাখা কতটি? ইন্দো ইউরোপীয় শাখা হচ্ছে কেন্তম এবং শতক, হচ্ছে দুইটি শাখা। ইন্দো ইউরোপের কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে? ইন্দো ইউরোপের কোন ভাষা থেকে? শতম শাখা থেকে। ইন্দো ইউরোপের কোন শাখা থেকে? শতম শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে। কেন্তুম ভাষায় কথা বলতে ইউরোপের লোকজন। এই ভাষায় ইউরোপের লোকজন। বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর সদস্য? এই যে বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর সদস্য? একদম গোষ্ঠী হচ্ছে এইটাই, ইন্দো ইউরোপীয়। এবং যদি বলা হয় বাংলা ভাষা কোন পরিবার, সেটাও হচ্ছে একই, ইন্দো ইউরোপীয়। ইন্দো আর্য না, মূলত এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় হবে। ইন্দো আর্য বা ইন্দো ইউরোপীয়, ইন্দো পরিবারের সদস্য। বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? বাংলা ভাষার উৎপত্তি যদি বলা হয় একদম প্রাকৃত ভাষা থেকে হচ্ছে তার উৎপত্তি হয়। কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকেই উৎপত্তি হয়। প্রাকৃত ভাষা থেকে। শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ থেকে এবং হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয় মাগধী প্রাকৃত থেকে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা প্রত্যক্ষভাবে ঋণ হচ্ছে অপভ্রংশ, প্রত্যক্ষভাবে ঋণ হচ্ছে অপভ্রংশ। মানে এখান থেকে একদম জাস্ট প্রত্যক্ষভাবে হচ্ছে অপভ্রংশ থেকে প্রত্যক্ষভাবে ঋণ হচ্ছে অপভ্রংশ। বাংলা ভাষার জন্ম হয়েছে, জাস্ট এই যে জন্ম হয়েছে এখান থেকে, এই বেড়ে হচ্ছে জন্ম হয়েছে হচ্ছে বঙ্গকামরূপী থেকে। বাংলা ভাষার বোন বলে অসমীয়া ভাষাকে উড়িষ্যাকেও বলা হতে পারে বোন, ঠিক আছে। স্যার জর্জ গ্যারসন বলছে মাগধী প্রাকৃত থেকে আসছে ইন্দো ইউরোপীয় ভাষা। ওই যে ইন্দো ইউরোপীয় ভাষায় লেখা বইয়ের নাম, এই ভাষা বইয়ের হচ্ছে ঋদ্বেগ ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায়, ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় সেটা হচ্ছে ঋদ্বেগ বলে। ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় সেটা হচ্ছে ঋদ্বেগ কোন ভাষায় লেখা? ঋদ্বেগ হচ্ছে বৈদিক ভাষায় লেখা। ঋদ্বেগ কোন ভাষায় লেখা? ঋদ্বেগ হচ্ছে বৈদিক ভাষায় লেখা। ঋদ্বেগ কোন ভাষায় লেখা? বৈদিক ভাষায় লেখা।
হৃদবেগ কর্মে বেগে উদ্বেগ হচ্ছে বৈদিক ভাষায় লেখা ঠিক আছে। বৈদিক ভাষায় কথা বলতো কারা? বেদে ও আর্যরা। বৈদিক ভাষায় কথা বলতো বেদে ও আর্যরা। বেদে বৈদিক হচ্ছে বেদে তো বলতো, এছাড়া আর্যরাও বলতো হৃদবেগের রচয়িতাকে ঐতিহ্যক অরণ্য হৃদবেগ সংগ্রহ করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। দেব ও হৃদবেগ দেব। আর্যদের ধর্মীয় গ্রন্থের নাম কি? বেদ। আর্যদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে বেদ। কোন ভাষায় লিখিত? বেদ বৈদিক ভাষা। বেদ সংস্কার করে হচ্ছে পাণিনি। বেদ সংস্কার পরে সংস্কৃত রূপ হচ্ছে সংস্কৃত রূপ। ভারতীয় লিপি উদ্ভব হয় কোনতে? ভারতীয় চিত্রলিপি থেকে। ভারতীয় চিত্রলিপি কত প্রকার? 2 প্রকার, খড়গোষ্ঠী ও ব্রাহ্মলিপি। বাংলা লিপির উৎপত্তি হয় কোথা থেকে? আছে ব্রাহ্মলিপিতে। বাংলা লিপির উৎপত্তি হয় ব্রাহ্মলিপিতে। ব্রাহ্মলিপির কোন যুগের? ব্রাহ্মলিপি কোন যুগের লিপি? এটা হচ্ছে একদম ব্রাহ্মলিপি হচ্ছে মৌর্য। ব্রাহ্ম হচ্ছে মৌর্য লিপি। কার আমলে ব্রাহ্মলিপি ভারতবর্ষে বিস্তার লাভ করে? ব্রাহ্মণ ছিল অশোক। সম্রাট অশোকের সময় ভারতবর্ষে বিস্তার লাভ করেন। বাংলা ভাষার অক্ষর ও মুদ্রা উপযোগী করে তোলে। একদম মুদ্রণ উপযোগী, একদম শুরুতে কাজ করে চার্লস উইলকিন্স, এই জন্য ওকে জনক বলা হয়। যেহেতু বাঙালি এই যে পঞ্চানন কর্মকার, এই পার্টনা থেকে চার্লস উইলকিন্সের সহযোগিতা নেয়, কিন্তু এর সাথে থাকে হচ্ছে পঞ্চানন কর্মকার। বাংলা লিপির আধুনিক রূপ দেন কে? আছে পঞ্চানন কর্মকার। বাংলা লিপির আধুনিক রূপ দেন কে? বাংলা লিপির ওই আধুনিক রূপ জাস্ট আধুনিক রূপ। ও তো জনক ছিল কে? জনক ছিল হচ্ছে চার্লস উইলকিন্স ছিল জনক। তারপর হচ্ছে আধুনিক রূপ দেয়, তারপর ও বিভিন্ন রকম রূপ করে, ও নিজেদের মতো রূপ করে। কিন্তু আধুনিক সময় যদি 19 শতকে বলে, 19 শতকে এসে বলে, জাস্ট 19 শতকে এসে বলে, তখন কিন্তু হবে হচ্ছে রাজা রামমোহন রায় এবং হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা লিপির প্রসার ঘটে কবে? পাল আমলে। প্রসার ঘটে পাল আমলে। গঠন লিপির কার্য শুরু হয় গঠন কার্য শুরু হয় সেন আমলে। গঠন কার্য শুরু হয় সেন আমলে। স্থায়ী রূপ পায় কোনো? একদম স্থায়ী। পাঠান 15 শতকে একদম পাঠানদের আমলে একদম স্থায়ী। কিন্তু গঠন কাজ শুরু হয় হচ্ছে সেন আমলে। বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্মণ লিপির কোন রূপ থেকে আসে? ব্রাহ্মণ লিপির কুটিল রূপ থেকে। ডান দিক থেকে লিখতে হয় খড়গোষ্ঠী লিপি সংস্কৃত ভাষার পরবর্তী রূপ কি হচ্ছে? সংস্কৃত ভাষার পরিবর্তিত রূপ। এই যে এখানে যে সংস্কৃত ভাষাটা ছিল, এই যে সংস্কৃত ভাষা লিখিত রূপ ছিল, এটার পরিবর্তিত রূপ হচ্ছে প্রাকৃত। অর্থাৎ লিখিত ভাষায় একরকমভাবে কথা যেন আমরা চলিত ভাষায় বা সাধু ভাষায় চলিত ভাষায় লিখি, কিন্তু কথা বলার সময় কিন্তু আমাদের এলাকার ভাষায় বলি। এই এলাকার ভাষাটা হচ্ছে প্রকৃত ভাষা। অর্থাৎ সংস্কৃত ভাষার পবিত্র বছর প্রাকৃত ভাষা করছে। বাংলা প্রথম যুগের কোন রীতি ছিল? প্রথম দিকে আছে বাংলা গদ্য, প্রথম দিকে আছে সাধু রীতি ছিল। এই সাধু রীতি সাধু ঈশ্বরের সাথে কথা বলতে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে কথা বলতে সাধু ভাষায় লেখা, এবং এটা প্রথম চালু করে রাজার সাথে কথা বলতে গেলে এটা জনক ছিল ঈশ্বরচন্দ্র, কিন্তু রাজার সাথে যদি কথা বলতে চাও তাহলে হচ্ছে কি রাজা রামমোহন সঙ্গে সাধু ভাষায় কথা বলতে। সাধু চরিত্রের মধ্যে পার্থক্য শুরু করেন প্রমোদ চৌধুরী। ডক্টর মোহাম্মদ সাল্লাহ বিবিসি এর জরিপে কততম ছিল? 16তম ছিল। ভারতীয় মহাদেশের আঞ্চলিক ভাষার আদিম উৎস অনার্য ভাষা। আদিম উৎস হচ্ছে অনার্য ভাষা। আদিম হচ্ছে অনার্য। ভারতের আঞ্চলিক যতগুলো ভাষা আছে এর প্রথমে হচ্ছে অনার্য ভাষা। আর্য ভাষার উৎপত্তি হয় কোন থেকে? আর্য ভাষার উৎপত্তি হয় আর্যদের যে ভাষা এর উৎপত্তি হয় শতম শাখা থেকে। আর্যদের ভাষা উৎপত্তি হয় এখান থেকে, তো আসে তো শতম শাখা। এখানে আর্য, এখানে তো এটা না, তো এখানে যখন আসে আর্যদের উৎপত্তি হয় কোথা থেকে? শতম শাখা থেকে। সপ্তম হচ্ছে শাখা থেকে। বাংলা ভাষার পূর্ববর্তী স্তর কোন? বাংলা ভাষার পূর্ববর্তী স্তর যদি বলা হচ্ছে প্রাকৃত ভাষা, একদম এর আগে একদম একটা স্তরে চলে যায় প্রাকৃত ভাষা। বঙ্গকামরূপী নয়, বঙ্গভঙ্গরূপী হচ্ছে জন্মদায়, কিন্তু একদম পূর্বতে একদম স্তর, একটা নতুন করে স্তর শুরু হয় প্রাকৃত ভাষা। সুকুমার সেনের মতে বাংলা ভাষার উৎপত্তি হয় কথ্য সংস্কৃত থেকে কথ্য প্রাকৃত। সুকুমার সেনের মতে বিশ্বের ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইথকাল যুগ বিভাগ। এবার হলো যুগ বিভাগ। প্রাচীন যুগ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে 950 থেকে 1200। শহীদুল্লাহ মানে আগে থেকে 650 থেকে 1200, সুনীত কুমার বলে না 950, সুনীতি হচ্ছে 950 থেকে 1200। মধ্যযুগে হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। এর ভিতরে অন্ধকার যুগ আছে হচ্ছে বন্ধযুগ 1201 থেকে 1350 পর্যন্ত। প্রাক চৈতন্য যুগ 1315 থেকে 1500 সাল পর্যন্ত, একদম 1500 সাল পর্যন্ত। চৈতন্য যুগ হচ্ছে 1500 থেকে 1700, চৈতন্য পরবর্তী 1700 থেকে 1800 সাল পর্যন্ত। এটাকে স্বর্ণযুগ বলা হয়। এবং মধ্যযুগের শেষ হচ্ছে 1760 সালে ভারতচন্দ্র রায় গুণাকরের মৃত্যুর মাধ্যমে 1760 সালে অবক্ষয় যুগ। এরপরে হচ্ছে 1760 থেকে 1760 অবক্ষয় যুগ বা যুগসন্ধি 1760 থেকে 1860 পর্যন্ত। কিন্তু মূলত হচ্ছে 1800 সাল। আধুনিক যুগ শুরু হচ্ছে 1801 থেকে। আধুনিক যুগ এখানে মনে রাখতে হবে এগুলো না। আধুনিক যে 1200, এবার আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে 1860 পর্যন্ত। এই যে প্রথম পর্যায়ে 1801 থেকে 1860 পর্যন্ত, 1860 পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে 1860 থেকে বর্তমান পর্যন্ত। উত্তর আধুনিক যুগ বলা হচ্ছে উত্তর আধুনিক 1990 থেকে বর্তমান পর্যন্ত। উত্তর আধুনিক যুগ 1990 সাল থেকে হচ্ছে বর্তমান পর্যন্ত। প্রাচীনকালে সাহিত্য ধারা ছিল হচ্ছে ব্যক্তি নির্ভর, একদম প্রাচীনকালে প্রথমে ব্যক্তি নির্ভর, তারপর ধর্ম। কোনো একটা ব্যক্তিকে নিয়ে তারপর হচ্ছে ধর্ম, ব্যক্তি নির্ভর ধর্ম, তারপর হচ্ছে মানব ধর্ম, তারপর হচ্ছে ব্যক্তি ধর্ম মানব, 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 ব্যক্তি ধর্ম মানব,
জনক। বঙ্গ নামটি প্রথম পাওয়া যায়, বঙ্গ নামটি প্রথম পাওয়া যায় ঋগ্বেদের ওই জাস্ট বঙ্গ নামটি, যদি জাস্ট বঙ্গ, আর বঙ্গ দেশের নামে পাওয়া যায়, বঙ্গ নামের দেশের পাওয়া যায়, বাংলা নামের দেশের পাওয়া যায়। দেশের পাওয়া যায় হচ্ছে আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থ। এবং সুপ্রাচীনকালে বঙ্গ দেশের সীমানা উল্লেখ করা হয়েছে কোথায়? বাঙালির ইতিহাসে, বাঙালি নিহাররঞ্জন রায়ের এর বাঙালির ইতিহাসে, নিহাররঞ্জন রায়ের হচ্ছে বাঙালি ইতিহাসে পাওয়া যায়। এখন আসি আমরা হচ্ছে অন্ধকার যুগ বা হচ্ছে বন্ধ্যাযুগ যুগ 1201 থেকে 1350। অন্ধকার যুগে 5টি শীর্ষ গ্রন্থ বা উল্লেখ করার গ্রন্থ মধ্যে ছিল রামায় পণ্ডিতের শূন্যপুরাণ, তারপর হচ্ছে হলায়ত মিশ্রের শেখ সুবোধায়া, তারপরে হচ্ছে নিরঞ্জনের উষ্মা কি সহদেব চক্রবর্তীর নিরঞ্জনের উষ্মা, রামায় পণ্ডিতের বা হচ্ছে লীলাবতীর হচ্ছে ডাক ও খনার বচন এবং প্রাকৃত পৈঙ্গল, এইগুলো হচ্ছে অন্ধকার যুগের। এখন শূন্যপুরাণ এবং শেখ সুবোধায়া খুব গুরুত্বপূর্ণ। সেই শূন্যপুরাণের রচয়িতা রামায় পণ্ডিত, শূন্যপুরাণের নামকরণ করেছে নগেন্দ্র বসু এবং শেখ সুবোধায়ের নামকরণ রচয়িতা হচ্ছে হলায়ত মিশ্র। এর অধ্যায় হচ্ছে 51টি, এর অধ্যায় 51টি, এর অধ্যায় হচ্ছে 25টি, এর অধ্যায় হচ্ছে 51টি, এর অধ্যায় হচ্ছে 25টি, এর অধ্যায় 51টি, এর অধ্যায় হচ্ছে 25টি, এর অধ্যায় থেকে 51টি, এর অধ্যায় হচ্ছে 25টি। এটা হচ্ছে প্রকাশিত হয় কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। শূন্যপুরাণ প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আর এটা হচ্ছে কায়স্থ শুভোদয় হচ্ছে কায়স্থ পত্রিকা থেকে, কায়স্থ পত্রিকা। এবং এই তিনটা চর্যাপদ, তারপরে চর্যাপদের পরে হচ্ছে শূন্যপুরাণ, সেটাও হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। এরপরে যে শ্রীকৃষ্ণ, এই তিনটাই হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এটা হচ্ছে 1907 সালে, মনে রাখতে হবে, এটা হচ্ছে 1907 সালে, এটা হচ্ছে 1907 সালে প্রকাশিত হয়। সবার প্রথম এটা প্রকাশিত হয় 1916 সালে, যেরকম হচ্ছে চর্যাপদ প্রকাশিত হয়, কিন্তু এটা প্রকাশিত 1907 সালে এবং এটা হচ্ছে 1907 সালে। এটা মনে রাখতে হবে, এটা 7 সালে, এটা 1907 সালে, 7 সালে। এটা হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত চম্পকাব্য। শূন্যপুরাণে হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত চম্পকাব্য। এখানে অশুদ্ধ বাংলা সংস্কৃত মিশ্রণ গদ্য পদ্য মিশ্রিত চম্পকাব্য দিয়ে বলা হয়। এটা প্রকাশ করে নগেন্দ্র বসু। এটা হচ্ছে সুকুমার সেন। কিন্তু সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেছেন শেখ সুবোধায় হচ্ছে ডগ সংস্কৃত। আচ্ছা, এটা হচ্ছে মূলত শূন্যপুরাণ ছিল বৌদ্ধ ধর্মের পূজার শাস্ত্র গ্রন্থ। এটা হচ্ছে ধর্ম ঠাকুরকে নিয়ে লেখা। আর এটা হচ্ছে রাজা শেখের গৌরব গাথা। শূন্যপুরাণের নামকরণকে নগেন্দ্র বসু। শূন্যপুরাণের অন্তর্গত একটি কবিতার নাম ছিল শূন্যপুরাণ। এটার একটা অন্তর্গত কবিতা হচ্ছে নিরঞ্জনের উষ্মা। এই নিরঞ্জনের উষ্মা লেখেন হচ্ছে কি সহদেব চক্রবর্তী। হলায়ত মিশ্র কোন রাজার সভাকবি ছিল? কোন রাজার হচ্ছে রাজা হচ্ছে লক্ষণ সেন, দ্বিতীয় সর্বশেষ রাজা, হিন্দু সর্বশেষ রাজা। ডাক খনার বচন রামায় পণ্ডিতের হলেও খনার বচনের রচয়িতা লীলাবতী। ঠিক আছে। শাসন আমলকে কি বলা হয়? তুর্কি শাসন আমল। অন্ধকার যুগের শাসন আমলকে কন্যা শাসন আমল বলা হয়, তুর্কি শাসন আমল বলা হয়। সেই সুবিধা ডগ সংস্কৃত বলে সুনীত কুমার চট্টোপাধ্যায় প্রায় শূন্যতার যুগ বলেছে। সৈয়দ আলী আহসান প্রায় শূন্যতার যুগ বলেছে, অন্ধকার যুগকে না। এখানে তাও তো কিছু লেখা আছে, অন্ধকার যুগে একদম কিচ্ছু হয় না, অন্ধকার যুগে কিচ্ছু না, এই জন্য প্রায় শূন্যতার কথা বলেছে সৈয়দ আলী আহসান। 1760 থেকে 70 অন্ধকার যুগ না, সেটা হচ্ছে যুগ সন্ধিকরণের সময় বা অবক্ষয়ের সময়। 1760 থেকে 1860 থেকে 1860 কলা রুয়ে নাপটবাদ, তাতেই কাপড় তাতেই ভাত। কলা থেকে খনার বচন কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়। খনার বচন যে মুসলিম শাসক বাংলা অন্ধকার যুগ করিয়ে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, সেটা ইলিয়াস শাহ। তারপর হচ্ছে বাংলা অন্যান্য হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয়। শ্রীকৃষ্ণ হচ্ছে 14 শতকে। এখন দেখো চণ্ডীদাস হচ্ছে চতুর্দশ, শ্রীকৃষ্ণ হচ্ছে 14 শতকে। চর্যাপদের আনুমানিক বয়স কত? 1000 বছর। সেই 1000 বছর পুঁথি সাহিত্যের কোন শতকের? পুঁথি সাহিত্য একদম শেষের দিকে আছে 18 শতকের। 1888 শতকে বাংলা সাহিত্য ঔপন্যাসিক অগ্রদূত বলা হয়। উপন্যাসের মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগে, যদি সে আধুনিক সময় হতো তাহলে তাকে উপন্যাসিক বলে আখ্যায়িত করা হতো। এই জন্য হচ্ছে বাংলা উপন্যাসের একদম মধ্যযুগের হচ্ছে মুকুন্দ দাসকেই বলা হয়ে থাকে। চর্যাপদের ভাষার মিশ্রণ আছে 5টি ভাষার মিশ্রণ আছে। চর্যাপদের ভাষার মিশ্রণ আছে 5টি ভাষার মিশ্রণ আছে। ছন্দ ভাষা কিন্তু হলে এর ভিতরে 5টি ভাষার মিশ্রণ লক্ষ্য করা যায়। চণ্ডীদাসকে দুঃখের কবি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখের কবি বলেছেন। বাংলা সাহিত্যে সুবর্ণ যুগ বলা হয় চৈতন্যের পরবর্তী যুগে সুবর্ণ যুগ বলা হয়। লহনা হচ্ছে লোহার মতো, এটা হচ্ছে চণ্ডী ঠিক করার জন্য হচ্ছে লোহার মতো, এটার ব্যবহার হচ্ছে মহুয়া। হুমরাদেব হচ্ছে মহুয়া। তারপর হচ্ছে নসিরা নামা হচ্ছে মর্দনের। নসিরা নামার কাব্যের রচয়িতা হচ্ছে মর্দন। গেজলাগুই হচ্ছে 18 শতকে। অষ্টদশ শতকে গেজলাগুই হচ্ছে অষ্টদশ শতকের অ্যান্টনি ফিনিংকে লেখা নিয়ে বই নাম হচ্ছে জ্ঞাতিচর। তারপর হচ্ছে কি কত নদী সরোবর, এর অপর নাম কি হচ্ছে বাংলা ভাষার জীবনী। কত নদী সরোবর এর অপর নাম হচ্ছে বাংলা ভাষার জীবনী। পটুয়া হচ্ছে পশ্চিমবঙ্গের, পটুয়া ঝুমুর এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের। গীতি হচ্ছে ভাই গিরিচন্দ্র সেন হচ্ছে বৌদ্ধ ব্রাহ্মণ ধর্ম ছিলেন। রসুল বিজয় হচ্ছে জৈনুদ্দিনের পরে লেখা হচ্ছে শাহ বারিদ খান। তারপর আছে করুণা হলো আমাকে চিঠি দিও কে কাকে বলে চলেছে মহাদেব শাহ। আলাউলের মোট কাব্য সংখ্যা 7টি। কবীন্দ্র পরমেশ্বর হচ্ছে কত 15 শতকের। কাশিরাম দাস হচ্ছে 17 শতকের। রাগতালনামা হচ্ছে আলাউলের 7টি যে কাব্য আছে, এর ভিতরে হচ্ছে যে 2টি পদাবলী এবং রাগতালনামা, এই দুটো হচ্ছে আলাউলের মৌলিক কাব্যগ্রন্থ। রাগতালনামা আবার হচ্ছে এটা সঙ্গীত বিষয়ক। আর যে পদাবলী যেটা ছিল রাধাকৃষ্ণ বিষয়ক লেখা। বিষ্ণু পদাবলী রচিত হয় কোন ভাষায়? বৈষ্ণব পদাবলী অবশ্যই হচ্ছে বৈষ্ণব পদাবলী লেখা হয় বৈষ্ণব পদাবলী ব্রজবুলি ভাষায়। মিথিলি ভাষা সেরকম কিছুই, শুধু মিথিলি ভাষার উপরে এরকম কিছু লেখা হয় না। গীত গোবিন্দ
গীত গোবিন্দ বজ্রবুলি ভাষায়। দৌলত কাজীর হচ্ছে জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। চট্টগ্রামের লোকজন হচ্ছে দৌলত আছে এবং হচ্ছে ফতেহা এটা হচ্ছে ফতেহ, এটা হচ্ছে ফতেহ আলো আলো জন্মগ্রহণ করেন হচ্ছে চট্টগ্রামের জোবরা। আলো আলো হচ্ছে জোবরা, কালো আলো হচ্ছে জোবরা। গোবিন্দ দাস কোন ধরনের বৈষ্ণব পদাবলী রচনা শ্রেষ্ঠ ছিল? অভিসার পদ। গোবিন্দ দাস হচ্ছে কোন ধরনের বৈষ্ণব পদে শ্রেষ্ঠ ছিল? অভিসার পদে তাম্বুল রাতুল হইল বঙ্গ বঙ্গ চট্টগ্রাম। অভিসার গোবিন্দ দাস কোন ধরনের বৈষ্ণব পদ রচনায় শ্রেষ্ঠ ছিল? অভিসার পদ রচনায়। তাম্বুল রাতুল হইল অধর পরশে কোন কাব্যের? হচ্ছে পদ্মাবতী পদ্মের। তাম্বুল রাতুল হইল অধর পরশে, এটা হচ্ছে পদ্মাবতী পদ্ম। আলো আলোর পদ দাসী রায় পাঁচালীশালা হচ্ছে কোন খণ্ডে? 10 খণ্ডে। হচ্ছে বজ্র ভাষা হলো বজ্রভাষা হচ্ছে মাদুরার ভাষা ও মৈথিলি ভাষা। বজ্রবুলি হচ্ছে বজ্রভাষা হচ্ছে মথুরার ভাষা, কিন্তু বজ্রবুলি হচ্ছে বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণ। বাউল গানে কোনটি প্রকাশ পায়? কোন ধরনের সাহিত্য? বাংলা বাউল হচ্ছে কোন ধরনের? এটা হচ্ছে তত্ত্বমূলক সাহিত্য। মানসিংহ ভবানন্দ হচ্ছে উপন্যাসটি কাল ভবানন্দ ভবানন্দ। এটা হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকার। কোনটি? অন্নদামঙ্গল রায়ের যে এখানে যে ছিল অন্নদামঙ্গল রায়ের যে 3 খণ্ডের শেষ খণ্ড আছে মানসিংহ ভবানন্দ। প্রথম নাটক কোনটি? ভরদার্জন। এবং সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? চার্লস উইলকিন্স, সেই হচ্ছে জনক, কিন্তু ইনি সহযোগিতা করেছিল। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ মুদ্রিত উপকথন। মধ্যযুগের কাব্যধারার প্রধান ধারা ছিল হচ্ছে 4টি। একটা হচ্ছে কি অন্ধকার যুগ, প্রাক চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। কৃতবাসোজার পদবী ছিল কিছু মুখোপাধ্যায়। রামায়ণ মহাকাব্য কোন ছন্দে রচিত? অনুষ্ঠ ছোঁয়া, পয়ার ছন্দ এবং হচ্ছে মহাবৃত্ত সংখ্যা। না রবে প্রসাদ গুণ, এই যে গুণ ভারতচন্দ্র রায় গুণাকার। না রবে প্রসাদ গুণ রামচন্দ্র রায় গুণাকার। যে দেশের সন্তান, যে দেশে বাঙালি নেই সে দেশে আমার নাই। রামনিধিগুপ্ত সেজন্য সে চলে এসেছিল শেষ পর্যন্ত। কোথাকার ফয়েজ চট্টগ্রামের আলো আলো পদ্মাবতী রঞ্জন 1648 সালে প্রথম স্বদেশিক গীতি আবিষ্কার করেন নিধিবাবু। রামনীতিগুপ্ত যেন টপ্পাখানের জন্য কেন হচ্ছে নিধিবাবু প্রথম সঙ্গীত রচনা করেন। পাক ভারতীয় আর্যদের স্তর ছিল কত? রাজ্য ভাষার। প্রাচীন ভারতীয় আর্য ভাষার 3টি স্তর ছিল, যার মধ্য ভাগটাই হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষাই হচ্ছে প্রাকৃত ভাষা। এ নয় নির্জন বিরল সম্ভোগ পরিহারে লজ্জায় উপভোগ করো কলাটাকে কলা নিয়ে নির্জনভাবে উপভোগ করতে বলছে। নির্জনে উপভোগ করছে কলার মহিলাকে বলতেছে সাগর কলা। জিজ্ঞাসা ভারতীয় আদিম অধিবাসী একদম আদিম অধিবাসী অনার্যরা মধ্যযুগে বাঙালি নামটির মধ্যযুগে প্রথম বাঙাল নামটি উচ্চারণ করেন কে? কোন পর্যটক? সেটা হচ্ছে ইবনে বতুতা। ভারতের ভাষার মৌলিক অংশ 4টি, ব্যাকরণের মৌলিক অংশ 4টি। ভাষার মৌলিক রূপ হচ্ছে 2টি। ভাষার মৌলিক অংশ 4টি। ভাষার মধ্যে ব্যাকরণের মৌলিক অংশ 4টি। ভাষার মৌলিক রূপ হচ্ছে 2টি। কোন গ্রন্থটি প্রকাশের পর বাংলা সাহিত্যে নতুন যুগের সৃষ্টি হয়? বেতাল পঞ্চবিংশতির পরে বাংলা সাহিত্যে নতুন রূপ শুরু হয়।